আমার সোনার বাংলা পুড়ে ছারখার। চট্টগ্রাম অঞ্চলে যুদ্ধের দামামা ইতিমধ্যে বেজে গেছে। একটা সংবাদের শিরোনাম আপনাদেরকে দেখাই। বাংলাদেশ ওপেন্স পোর্ট টু ইউএস ওয়ারশিপ। বাংলাদেশ তাদের বন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ কিংবা জাহাজের জন্য উন্মুক্ত করে দিচ্ছে। এ ধরনের একটা চুক্তি খুব শীঘ্রই মার্কিনীদের সাথে বাংলাদেশের হয়ে যাবে এবং শুধুমাত্র বন্দর উন্মুক্ত করে দেবে ব্যাপারটা এরকম না। এখানে বাংলাদেশের যতগুলা বিমান বন্দর আছে সবকিছু মার্কিনীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। বর্তমান সরকার সেই চুক্তির দিকে আগাচ্ছে। চমৎকার না? আপনারা কি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কথা ভুলে গেছেন? করিডোর, সেন্ট মার্টিন, স্যাটেলাইট ইন্টারনেট সবকিছু আলোচনার বাইরে কেন? বিগত সরকারের সময়ে ডক্টর রেজওয়ানা মাঝে মধ্যে বলতেন, আমরা শুনতাম, কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পর এই নিয়ে কোনো কথা আমরা শুনতে পাচ্ছি না। তার মানে সবকিছু দেওয়া হয়ে গেল? হতেই পারে। একটা বিষয় মনে রাখবেন, চট্টগ্রামের পতন হলে বাংলাদেশের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার। শতাব্দীর পর শতাব্দী ধরে চট্টগ্রামকে বলা হয় প্রাচ্যের প্রবেশদ্বার। বঙ্গোপসাগরের নীল এই জলরাশি আমাদের সমৃদ্ধির চাবিকাঠি। কিন্তু 2026 সালের এই মুহূর্তে দাঁড়িয়ে সেই শান্ত বন্দর এখন এক অদৃশ্য যুদ্ধের কেন্দ্রবিন্দু। আপনি চারপাশে যা দেখছেন সেসব কেবলমাত্র অর্থনৈতিক ধস নয়, সবকিছু একটা সুপরিকল্পিত জিওপলিটিক্যাল সিজ, যেটাকে ভূরাজনৈতিক ভাষায় বলা হয় অবরোধ। চট্টগ্রামের এসালম গ্রুপের পতন, ইপিজেড এর কারখানায় রহস্যময় অগ্নিকাণ্ড এবং 10 লক্ষ মানুষের চট্টগ্রাম শহর ছেড়ে চলে যাওয়া, এগুলা কি সাধারণ বিচ্ছিন্ন ঘটনা, নাকি বড় কোনো শক্তির চক্রান্তের সুনিপুণ প্রস্তুতি? বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কালো মেঘ ঘনিয়ে এসেছে, সেটা আমরা 5 আগস্টের পর বারবার আপনাদেরকে বলেছি। দেখেন, চট্টগ্রামকে অচল করতে হলে প্রথম দরকার ছিল সেখানকার অর্থনৈতিক ইঞ্জিনকে বিকল করে দেওয়া। এসালম গ্রুপ, আপনারা বিতর্ক রাখতে পারেন, এসালমকে আপনারা স্বৈরাচারের দূষর বলতে পারেন, যা কিছু বলতে পারেন, কিন্তু চট্টগ্রামে তাদের যে প্রভাব ছিল সেটা অস্বীকার করতে পারবেন না। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে পাওয়ার প্লান্ট, সব জায়গায় এসালম গ্রুপের একটা স্থান ছিল, আধিপত্য ছিল, প্রচুর লোকজন সেখানে কর্মরত ছিল। তারা কিন্তু চাকুরি হারিয়ে ফেলেছে। আইনি কিংবা রাজনৈতিক বিতর্ক যাই থাকুক না কেন, একটা বিষয় পরিষ্কার, তাদের পতন অর্থাৎ চট্টগ্রামে এসালম গ্রুপের পতনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে বিশাল একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। চট্টগ্রামের অর্থনৈতিক বিষয়ে এসালম গ্রুপের যে প্রভাব ছিল সেটা কিন্তু ধ্বংস হয়ে গেছে। একটা কথা মাথায় রাখবেন, বৃহৎ শিল্প গোষ্ঠী যখন ধসে পড়ে তখন তার সাথে জড়িয়ে থাকা হাজার হাজার ছোট সাপ্লায়ার এবং মাঝারি ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যায়। চট্টগ্রামে ঠিক একই ঘটনা ঘটেছে। এর ফলে তৈরি হয়েছে ভয়াবহ চেইন রিয়াকশন। পরিসংখ্যান যেটা বলছে, গত কয়েক মাসে প্রায় 10 লক্ষ মানুষ কর্ম হারিয়ে তল্পিতল্পা গুটিয়ে চট্টগ্রাম শহর ছেড়ে চলে গিয়েছে। একটি জীবন্ত শহর যাকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড, সেখান থেকে 10 লক্ষ মানুষ চলে যাওয়া, তার মানে হলো সেই শহরের প্রাণ শক্তিকে শুষে নেওয়া, ধ্বংস করা। শহর যখন জনশূন্য কিংবা অচল হয় তখন তাকে নিয়ন্ত্রণ করা যে কোনো শক্তির জন্য সহজ হয়ে যায়, যেটা পরিকল্পিতভাবে চট্টগ্রামকে করা হয়েছে। সিপিজেড অর্থাৎ চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল, এই অঞ্চল ছিল বাংলাদেশের বৈদেশিক মুদ্রার অন্যতম হৃৎপিণ্ড, কিন্তু সেখানে পরিকল্পিতভাবে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ভস্ম বানিয়ে দেওয়া হয়েছে। সকল শিল্প প্রতিষ্ঠান, শিল্প কারখানা জ্বালিয়ে দেওয়া হয়েছে। গভীরভাবে একটা বিষয় খেয়াল করেন, দেখবেন এগুলো শুধুমাত্র সম্পদ ধ্বংসের জন্য করা হয়নি। এইসবের উদ্দেশ্যই ছিল বৈশ্বিক আস্থার বিনাশ ঘটানো। সেটা কিভাবে? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার মাধ্যমে এই নিষ্ঠুর খেলায় বিদেশি বিনিয়োগকারীদের কাছে একটি বার্তা পৌঁছে দেওয়া হয়েছে, চট্টগ্রাম আর বিনিয়োগের জন্য নিরাপদ নয়। তোমরা ভুল করেও চট্টগ্রামে আর বিনিয়োগ করবা না। যার কারণে ইউনূসের আমলে কোনো বিনিয়োগ আসেনি। বিডার আশিকুর রহমান আশিক যতই চেষ্টা করুক না কেন, বাংলাদেশে আর বিনিয়োগ আসবে না। জনাব তারেক রহমানও বাংলাদেশে আর বিনিয়োগ আনতে পারবেন না। অর্থাৎ রাষ্ট্রের অর্থনীতি বিকলাঙ্গ। পুড়ে যাওয়া প্রতিটি শিল্প কারখানার সাথে সাথে পুড়ে ছাই হয়ে গেছে হাজারো শ্রমিকের জীবিকা চট্টগ্রামে। আপনাদের প্রশ্ন জাগে না? বন্দর যখন অচল হয় আর উৎপাদন যখন স্থবির হয় তখন পর্দার আড়ালে লাভবান হচ্ছে কারা? নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। মিরসরাই ইকোনমিক জোন, যেটা হবার কথা ছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহত্তম শিল্পনগরী, কিন্তু বর্তমান পরিস্থিতি বলছে এর নিয়ন্ত্রণ এখন ভিন্ন কৌশলে সাজানো হচ্ছে। ভৌগোলিক অবস্থান অনুযায়ী মিরসরাই হলো চট্টগ্রামের সাথে সারা বাংলাদেশের সংযোগস্থল। বিশ্লেষকদের মতে এই জোনটি এখন একটি বাফার জোন হিসেবে ব্যবহার করার প্রস্তুতি চলছে। মার্কিনীদের বন্দর ব্যবহার করতে দেওয়া, বিমানবন্দর ব্যবহার করতে দেওয়া, সেটারই পূর্ব প্রস্তুতি।
মিরসরাই দখল করা মানে চট্টগ্রামকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করার চাবিকাঠি হাতে রাখা। দক্ষিণবঙ্গকে মূল ভূখণ্ড থেকে আলাদা করার জন্য এটা সব থেকে মক্ষম জায়গা। যুদ্ধের ভাষায় যেটাকে বলা হয় কৌশলগত শ্বাসরোধ। এখানে শিল্পের বদলে যদি অস্ত্রের ঝনঝনানি কিংবা সামরিক নিয়ন্ত্রণ বাড়ে, তবে দেশের মানচিত্রের ভবিষ্যৎ কি হবে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ধ্বংসের পথে, নিশ্চিতভাবে বলতেছি ধ্বংসের পথে। কিন্তু কেন এই আয়োজন, এটা তো আপনাদের জানা প্রয়োজন। আমরা জানি একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ সম্পদ হলো সমুদ্র পথ। বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ যার কাছে থাকবে সেই নিয়ন্ত্রণ করবে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বাণিজ্য। এটার দিকে চোখ পড়েছে মার্কিনীদের। ভারত চায় তাদের সেভেন সিস্টার্সের নিরাপত্তা নিশ্চিত করতে, চীন চায় বিকল্প কোনো করিডোর, আর পরাশক্তিগুলো চায় এই অঞ্চলে একটি স্থায়ী সামরিক আধিপত্য। বাংলা ভাষায় যেটাকে বলা হয়, সহজ বাংলায় যেটাকে বলা হয় সামরিক ঘাঁটি। বাংলাদেশ এখন সেই গেমের দাবার ছক। চট্টগ্রামকে অচল করা ছিল এই ছকের প্রথম ধাপ। এখন বড় কয়েকটা পশ্চিমা যুদ্ধজাহাজ বন্দরে এসে পৌঁছলে এবং কৌশলগত পয়েন্টগুলোতে অবস্থান নিলে সেই দাবার চালে চেকমেট, রাজা কট। চট্টগ্রাম অচল হয়ে যাওয়া মানে পুরো বাংলাদেশ পঙ্গু হওয়া। যে 10 লক্ষ শ্রমিক চট্টগ্রাম ছেড়েছে, তারা কেবল শ্রমিক ছিল না, তারা ছিল এই অঞ্চলের পাহারাদার। সুনিপুণভাবে নিখুঁত পরিকল্পনার মাধ্যমে এই পাহারাদারদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করা হয়েছে, ফ্যাক্টরিগুলাকে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে। আজ বন্দর যখন অরক্ষিত, শিল্প যখন ধ্বংসস্তূপ, আর কৌশলগত পয়েন্টগুলো যখন অন্যদের ইশারায় চলছে, তখন বুক ফেটে একটা কথাই বের হয়, হাহাকার বের হয়, আমার সোনার বাংলা শেষ, আমার সোনার বাংলা জ্বলে পুড়ে ছারখার। বাঙালি জাতি আজ ইতিহাসের একটা নিষ্ঠুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। যারা ভূপ্রকৃতি আর ভূরাজনীতির ভাষা বুঝেন না, দিন শেষে তারা মানচিত্র হারায়। বাংলাদেশের বর্তমান সরকার সুদূর প্রসারী এই পরিকল্পনা, এই চক্রান্ত জানতে পেরেও তারা নীরব, কারণ তারা মেরুদণ্ড বর্গা দিয়ে ক্ষমতার মসনদে অধিষ্ঠিত হয়েছে। হয়তো পরবর্তী প্রজন্মের জন্য আমরা রেখে যাব একটা পরাধীন সমুদ্র তট, একটা দীর্ঘশ্বাসের ইতিহাস। আমাদের পরবর্তী প্রজন্ম পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে জীবন ধারণ করবে। জনাব তারেক রহমান, আপনার প্রচুর সমালোচনা করি, প্রচন্ড গালিও দিয়েছি আপনাকে, কিন্তু দয়া করে দোহাই লাগে আমার বাংলার মানচিত্রকে, আমার বাংলার ভূখণ্ডকে রক্ষা করেন। ভবিষ্যৎ প্রজন্ম আপনাকে কখনোই ক্ষমা করবে না যদি আপনি সবকিছু চোখের সামনে হতে দেন। অনুরোধ আপনার প্রতি, একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে, কোনো দলীয় কর্মী হিসেবে নয়, একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আপনার প্রতি আহ্বান থাকবে, এই কাজটা অন্তত পক্ষে করবেন না। মার্কিনীদের বাংলাদেশে প্রবেশ করতে দিবেন না। এ দেশটা আফগানিস্তান হয়ে যাবে, বিশ্বাস করেন, আফগানিস্তান। পারলে ভিডিওটা সবাই শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।